দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন বিআরবি কেবলস ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বিজ্ঞ দুই আলোচক, দুজনই আইন অঙ্গনের মানুষ। আমার ডান পাশে আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, মানবাধিকার বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমার বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, আপনারা জানেন যে গোটা দেশ এখন জাতীয় নির্বাচন এবং গণভোটের অপেক্ষায়। রাত পোহালেই জাতীয় নির্বাচন এবং গণভোট। এর মধ্যে নগর এবং মহানগর থেকে তার নিজ নিজ কেন্দ্র কিংবা নিজ নিজ এলাকায় ছুটে গেছেন অনেক ভোটার। আশা করা যাচ্ছে তারা হয়তো নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এবার প্রায় 12,77,00,000 ভোটার, যেখানে 2028 জন প্রার্থীর মধ্য থেকেই বেছে নেবেন 299 জন সংসদ সদস্য। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আসলে নির্বাচন কেমন হতে যাচ্ছে সেই বিষয়টি দিয়ে আলোচনা শুরু করব। ব্যারিস্টার অসীম, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এই যে ভোট হতে যাচ্ছে এটা কতটা উৎসবমুখর হবে। আমরা কিছুক্ষণ আগে একটা খবর দেখছিলাম, ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন, তিনি 1.5 কোটি টাকার বেশি সহ সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন। আমরা একইভাবে দেখলাম চট্টগ্রামে 10 লাখ টাকা সহ স্বতন্ত্র প্রার্থীর 2 কর্মীও আটক হয়েছেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত টাকা পরিবহনের কারণ কি থাকতে পারে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। উৎসব মুখর হবে নিঃসন্দেহে। কারণটা হচ্ছে যে আপনার বিগত 3টি নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেননি, যেখানে ভোটের নামে আপনার যে প্রতারণা করা হয়েছে বিভিন্নভাবে। দিনের ভোট রাতে করা হয়েছে, কখনো আমিডামি নির্বাচন হয়েছে, কখনো বিনা ভোটে বিনা নির্বাচনে 153-54 জন দিয়ে আগেই পার্লামেন্ট আপনার গঠিত হয়ে গেছে, অর্থাৎ সরকার গঠন হয়ে গেছে নির্বাচনের আগেই, তার মানে সরকার গঠন হয়ে গেছে। তো এ ধরনের একটা পরিবেশ পরিস্থিতির মধ্য থেকে একটা উত্তরণ ঘটেছে। দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্ট বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন দেখেছি এবং মানুষের প্রত্যাশা প্রাপ্তির জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনাদের যেই ঘোষণা বা ওনাদের যেই কমিটমেন্ট, সে অনুযায়ী নির্বাচন 12 তারিখ আগামীকাল নির্বাচন হবে। এই নির্বাচন তার ঠেকানোর কারো কোনো উপায় নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এখন কথাটা হচ্ছে যে একটা অংশ হয়তো বা ভোট দেবে না, একটা অংশ ভোট দেবে না, যেমন ফ্যাসিস্টদের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্য থেকে যারা একেবারে মানে আমি যাদেরকে বলি যে কালপ্রিট বলেন, ক্রিমিনাল বলেন, পারপেট্রেটর বলেন, লুটেরা বলেন, অত্যাচারী, নিপীড়নকারী, নির্যাতনকারী যারা আছেন, তারা হয়তো দেখা গেছে যে ভোট কেন্দ্রে আসলেন না, একটা অংশ আসলো না। কিন্তু তাদের আবার সাধারণ সমর্থকরা আছে, তারা কিন্তু বিভিন্নভাবে অ্যালাইন্ড হয়ে গেছে অনেকের সঙ্গে। কারণ আমরা তো একটা সমাজে বাস করি, তাই না? সবাই আত্মার আত্মীয়, প্রতিবেশী, বিভিন্ন কারণে হোক, যেখানে যেই প্রার্থী যেই দলের লোকের অবস্থান শক্তিশালী, যারা তাদেরকে প্রোটেকশন দিতে পারবেন, সে সমস্ত নেতাদের সঙ্গে, দলের সঙ্গে তারা অ্যালাইন হয়ে যাবে। এটাই কিন্তু বিএনপি, জামায়াত সব জায়গাতে আছে। এটা সবার আগে শুরু করেছে জামায়াত। আমি বলছি না যে বিএনপির সঙ্গে, মনে করেন বিএনপিকেও হয়তো দেখা গেছে যে অনেকে সমর্থন করছেন। সাধারণ ভোটার যারা যারা হয়তো বা আওয়ামী লীগকে সমর্থন করতেন, আবার আরেকটা শ্রেণী আছে যেটাকে আমরা বলি যে ফ্ল্যাকচুয়েটিং বলি, আমরা সুইং ভোট বলি, সেই সমস্ত বিষয়গুলো আছে। এগুলো নির্বাচনে আপনার একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। সব কিছু মিলিয়ে এ পর্যন্ত আমি যেটা দেখেছি, যেমন অন্যান্য সময় নির্বাচনী সহিংসতা অনেক বেশি হতো, এবার কিন্তু সে ধরনের হয়নি। এটা একটা ইতিবাচক দিক। দ্বিতীয় যে কথাটা আপনি তুলেছেন, কালো টাকার প্রভাবের কথা তো আমরা আগেও শুনেছি। আর নির্বাচনের সময় আপনার এই যে টাকা দেয়া টেয়া, যেমন একটা রাজনৈতিক দল আপনার বিকাশ নাম্বার চাইতেন, ভোটার আইডি কার্ড চেতেন, এগুলি তো অনেক দিন থেকে, এগুলো মাসখানেকের বেশি সময় থেকেই কিন্তু আছে। আর এর আগেও কিন্তু যখন ভালো ভালো নির্বাচন হয়েছে, তখনও কিন্তু দেখা গেছে যে আপনার টাকা পয়সা কিন্তু প্রার্থীরা মানুষের মনে করেন যে বিবেক কেনার চেষ্টা করেন বা ভোট কেনার চেষ্টা করেন। এটা আমাদের সংস্কৃতির মধ্যে আছে, এটা সব জায়গাতে আছে, এই উপমহাদেশেই আছে। কিন্তু এখন কথাটা হলো, আপনি চট্টগ্রামে বললেন একজনের স্বতন্ত্র প্রার্থী, জামায়াতের প্রার্থীর কথা বললেন 50 লাখের উপরে, উনি নিজে দাবি করেছেন ওনার এর বেশি আছে টাকা, হোয়াট এভার ইট ইজ। আমি গত পরশুদিন যেটা দেখেছি, আপনার নাটোরে 4.5 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে উত্তোলনের, জামায়াতের একজন নেতা উত্তোলন করতে চাচ্ছিলেন, একটা রাজনৈতিক দল স্পষ্টভাবে বলতে, সেখানে একজন প্রার্থীর
কমপ্লেন দেওয়ার কারণে সেটা শেষ পর্যন্ত তোলা যায় না। তোলা যায়নি। তাহলে আমার কথাটা হচ্ছে যে কেন তুলবেন এই সময়? আপনার যে 4 দিন অফিসিয়াল যে বন্ধ, যেটা এই সময় তো ব্যবসা বাণিজ্য মানে ট্রেড তো নাই, তাহলে আপনার কোন প্রয়োজন আছে? একটা সামনে ওই যে আমরা বলি যে নির্বাচন, যে নির্বাচনে টাকার প্রভাব, তার মানে তার সঙ্গে একটার আরেকটার মনে করেন যে আপনার প্রক্সিমিটি বলেন বা ইন্টারউভেন্ট বা ইন্টারলিঙ্কড কোনো কিছু থাকতে পারে। তো এই বিষয়গুলো থাকা উচিত না। তবে আমি একটা জিনিস মনে করি যে যারা টাকার প্রভাব খাটিয়ে টাকায় ভোট কিনতে চান, বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, অনেকেই আছেন যে টাকা নেবেন কিন্তু দেখা গেছে যে ভোট তার যেখানে দেবার সে সেটাই করবেন। তবে আমি চাই যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। আগামীতে যারাই সরকারে আসুন না কেন, অন্তত আর কিছু না হোক যে নির্বাচন কমিশন, নির্বাচন প্রক্রিয়া, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন নির্বাচনের সঙ্গে জড়িত প্রত্যেকটা বিষয়গুলোকে এমনভাবে করেন। এটা শুধু নির্বাচনের জন্য আমি বলছি না, প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিকীকরণ, যেটা আমরা তো আমাদের ইনস্টিটিউশনগুলো তো গড়ে ওঠেনি, আমি চাইবো যে যেন ইনস্টিটিউশনগুলো গড়ে ওঠে। তাহলে আপনার এই ধরনের আপনি নিউজ আমাদেরকে হয়তো আর দেখতে হবে না। জি, অ্যাডভোকেট মুসা, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি মহাসচিব একটা বিষয় বলছিলেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কোনো শঙ্কা নেই, কিন্তু আমরা জামাতের সেক্রেটারি জেনারেল তিনিও অভিযোগ করছেন বা তার শঙ্কা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তার দল বেশ উদ্বিগ্ন। এনসিপিও কি এটা নিয়ে উদ্বিগ্ন কিনা? দেখুন, দুইটি বিষয় এখানে। প্রথমটি হচ্ছে নির্বাচন নিয়ে শঙ্কা। এটিতে এনসিপি, আমরা মনে করি বা বাংলাদেশের সকল মানুষই এখন মনে করছেন যে নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। এই শঙ্কাটা শুরু থেকে আমাদের মনে বিভিন্ন, যেটা ওসিম ভাই যেভাবে বলছিলেন যে ফ্যাসিস্ট যারা এনাবলার ছিলেন তারা কিন্তু এই শঙ্কাটা আমাদের মাঝে দিয়েছিলেন যে নির্বাচন একটা হয় কিনা, আদৌ ইনুস সরকার নির্বাচন করতে পারবে কিনা, নির্বাচন তিনি দিবেন কিনা, এই ধরনের শঙ্কা আমাদের মনের মাঝে গেঁথে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা শ্রেণীর মানুষের মধ্যে এখনো শঙ্কা আছে ইলেকশনকে আসলে আসলেই হবে কিনা। জি, তারা হয়ে যাওয়ার পরও তারা ভাববে যে আসলেই হয়েছে কিনা। তো তারা তো আসলে জনগণের কাছে নেই, মানুষের পালস গুলো তারা বোঝার চেষ্টা করছেন না, তারা নিজেদের মতো করে নিজেরা বয়ান উৎপাদনের চেষ্টা করছেন, যেটা কোথাও সাপোর্টেড হচ্ছে না। প্রথম বিষয় হচ্ছে এনসিপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, কোনো ধরনেরই শঙ্কা নেই। আমরা মনে করি যে এটা প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন যে এটি একটি ইতিহাসের অন্যতম একটি উৎসবমুখর নির্বাচন এবার অনুষ্ঠিত হবে, এবং মানুষের অংশগ্রহণের ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে আলামত স্পষ্ট হয়েছে। আপনারা রেল স্টেশনগুলো দেখেছেন, বাসগুলো দেখেছেন, ট্রেন দেখেছেন, লঞ্চ দেখেছেন, সেখানে মানুষ কিন্তু উপচে পড়া ভিড় সেখানে লক্ষ্য করা গেছে। মানুষ সেখানে অংশগ্রহণ করার জন্য ঈদের মতো তারা বাড়ি যাচ্ছেন, এবং তারা কিন্তু স্ব দলের স্লোগান দিচ্ছেন, অর্থাৎ যাওয়ার পথেও তাদের যে উৎসবের আমেজ সেটি কিন্তু তারা কোনোভাবেই তারা গোপন করছেন না। এমন একটা উৎসবমুখর পরিবেশের মধ্যেও জামাতের সেক্রেটারি তিনি এই শঙ্কার কথা বলছেন কেন? এইখানে আমার বক্তব্য হচ্ছে যে এই শঙ্কাটা তৈরি হয় আমাদের দীর্ঘদিনের অনভ্যস্ততা এবং বিপক্ষ রাজনৈতিক দলের এবং প্রশাসনের বা আমলাদের প্রতি যে একটা অনাস্থা আমাদের দীর্ঘদিন থেকে তৈরি হয়েছে, সেটি দূর করতে না পারার কারণে। কারণ আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার চেষ্টা করার ফলেও আমলাদের কাছ থেকে কিন্তু একটা সবার জন্য একটা সমান লেভেল প্লেইং ফিল্ড তৈরির একটা প্রচেষ্টা কিন্তু তাদের মাঝে আমরা দেখতে পাইনি। তাদের আচার আচরণে কিন্তু জনমুখী আভাস বা জনকল্যাণমুখী আভাস আমরা কিন্তু পাইনি। সেই জায়গা থেকে এই সংখ্যাগুলো আসলে থাকবে। এই সংখ্যাগুলো নির্বাচন চলাকালীন সময়ে থাকবে, নির্বাচনের পরেও দেখবেন যে দলই হেরে যাবে তারা কিন্তু এই আশঙ্কাটা অন্য দলের উপর চালানোর চেষ্টা করবে। বিএনপি যদি হেরে যায়, বিএনপিও একই কথা হয়তো বলার চেষ্টা করবে, জামাত যদি হেরে যায়, জামাত হয়তো একই কথা বলার চেষ্টা করবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা নতুন একটা গণতান্ত্রিক উত্তরণে যেতে চাই। অসীম ভাই যেভাবে বললেন যে আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্ত দেখতে চাই, সেটা যার পক্ষেই হোক যার বিপক্ষেই হোক এটা ব্যাপার না, আমরা আমাদের অংশগ্রহণটা এখানে নিশ্চিত করতে চাই। এমনিতে মাঠ পর্যায়ের আপনাদের সিগন্যাল কেমন, ওভারঅল কেমন আসন পেতে পারেন বলে আপনি ধারণা করছেন? এটা তো জনগণ আগামীকালকে রায়টা দেবেন, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতেই হবে। কিন্তু আমরা খুবই আশাবাদী যে আমরা যে 30টা আসনে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেখানে আমরা উল্লেখযোগ্য সংখ্যক আসনে আমরা জয়ী হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। জি, জনাব অসীম, আপনার কাছে যে বিষয়ে একটা জানতে চাই যে আমরা দেখছি যে এবারে নির্বাচনে 273 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন, যার মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন 79 জন, তারাও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। অনেকে বলছেন এই 79 জনের মধ্যে 46 জনের অবস্থান খুবই শক্তিশালী, যারা হয়তো নির্বাচিত হয়ে আসতে পারে। এই অবস্থায় বিএনপি তাদের অবস্থানটা কিভাবে দেখছে, বা তারা যদি জয়ী হয় তারা কি ঘুরে ফিরে আবার বিএনপিতে জয়েন করবে? আমরা তো এই ধরনের অনেক দেখেছি বিগত অতীতে। আবার স্বতন্ত্র যেমন জয়েন করেছে বিভিন্ন রাজনৈতিক দলে, আবার যে দলের অনুসারী ছিলেন
সমর্থক ছিলেন, নেতা ছিলেন বা কর্মী ছিলেন, কোনো কারণে দেখা গেছে মনোনয়ন পাননি, মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে আবার দেখা গেছে দলে ফেরত এসেছেন। এটা আমি জানি না এই মুহূর্তে আগামীতে কি হবে, কারণ সময় বলে দেবে। আর সব সময় দেখা গেছে যে আপনার পরিবর্তনশীল পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়, অতএব সেটা সামনের দিকে কি হবে তার উপরে ডিপেন্ড করবে। বড় যে কথাটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার একক সংখ্যাগরিষ্ঠতার একটা বিষয় প্রথম, বাকিটা পরের কথা। তাহলে আপনার যখন একক সংখ্যাগরিষ্ঠতা থেকেই হয়ে যাবে, তখন আপনার কাউকে আপনার সঙ্গে নেওয়ার প্রয়োজন হবে না। যেটা ল্যান্ডস্লাইড আমি ল্যান্ডস্লাইড ভিক্টরি, দ্যাট ইজ 2/3, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, তাই না? সেটা 2/3 মেজরিটি। তো সেদিক থেকে আপনার যে স্বতন্ত্র যারা প্রার্থী আছেন সেখান থেকে অনেকের পাশ করে আসতে পারেন, তারা দেখা গেছে তুলনামূলকভাবে এলাকায় জনপ্রিয়, কিন্তু জোটের কারণে একটা নৈতিকতার অবস্থান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি তো ওনার তো একটা কমিটমেন্ট আছে, তাই না? জাতির কাছে আছে, জোটের কাছে আছে, তাই না? আপনি তো প্রতারণা করতে পারেন না। সেই ক্ষেত্রে ওনাকে তো আপনার জোটের অনেককে প্রার্থী দিতে হয়েছে। জোটের অন্তর্ভুক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো দীর্ঘ 16-17 বছর বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তো সে জায়গাতে আপনার যদি কখনো স্বতন্ত্র কেউ যদি পাশ করে আসেন, সেটা তো হচ্ছে যে তার ভিন্ন ব্যাপার। কিন্তু বিএনপির যেই নৈতিক দায়িত্ব দল তার কর্তব্যটা পালন করেছে। আপনার দেখার দরকার যে আপনি কতটুকু ফেয়ার, তাই না? এই বিষয়টা যেটা বিএনপি প্রমাণ করেছে, এটা একটা বিষয়। আর যে বিষয়টা আমরা বলছি যে জনগণ যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বা কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, জনগণ ইঞ্জিনিয়ারিং করে না। ইঞ্জিনিয়ারিং করে হলো গিয়া এটার সঙ্গে যারা, যেমন ডাক্তারের কাজ সার্জারি করা, আমি উকিল মানুষ, মুসা উকিল মানুষ, আমাদেরকে দিয়ে কিন্তু হবে না। কিংবা আপনি সাংবাদিক বা উপস্থাপক, আপনার কাজ আমাদেরকে দিয়ে হবে না। তো যার যার কাজ তারা করবে। আমি একটা জিনিস দেখেন, কদিন আগেও রিপোর্ট এসছে যে প্রশাসনের ডিসি কাদের কতজন, এটা কিন্তু একেবারে যেদিন থেকে পোস্টিং হয়েছে সে তারপর থেকে একটা ব্যাপক সমালোচনা। আমি শুনেছিলাম বা ভেবেছিলাম যে নির্বাচন কমিশন হয়তো বা উদ্যোগ নেবেন যে জেলা প্রশাসক পরিবর্তন কিংবা এসপি পরিবর্তন। আমি কিন্তু সে ধরনের কোনো দেখিনি সিমটম। বরং কিছুদিন আগে বিএনপি অভিযোগ করেছিল কয়েকজন ইউএনওর 8 জন ইউএনওকে ট্রান্সফার করা হয়েছে। পরবর্তীতে জামাত ইসলাম গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বা কিছু একটা এরকম, বা জামাত বা অন্য যে কোনো রাজনৈতিক দল, দেখা গেছে যে সেই বদলির আদেশ আবার বাতিল করা হয়েছে। আমার কথাটা হচ্ছে যে ওই জায়গাতে না, বিএনপি জনগণের উপর আস্থা রাখে, যার কারণে বিএনপি খুব বেশি একটা উচ্চবাচ্য করেনি। জনগণ চাইলে যে কোনো ইঞ্জিনিয়ারিং বলেন, ষড়যন্ত্র বলেন, সব কিছু মোকাবেলা করতে পারে। অতএব সেদিক থেকে বিএনপি, যেহেতু জনগণের উপর বিএনপির আস্থা আছে, সে কারণে বিএনপি এই বিষয়গুলোকে, এই ইঞ্জিনিয়ারিং হবে কি হবে না, এগুলোকে আপনার খুব একটা বেশি তো ইলেকশন নিয়ে একটা আলোচনার মধ্যেই কয়েকজন বলছিলেন যে প্রার্থী নির্বাচনে কোনো কোনো ক্ষেত্রে ভুল করেছে বিএনপি, এটার খেসারত হয়তো নির্বাচনে দিতে হতে পারে। এটা কি আপনি এমন কিছু মনে করেন? দেখেন, আমরা তো সবাই মানুষ, তাই না? মানুষ মাত্রই ভুল করে, আমরা তো ফেরেশতা না। ভুল না করলে ফেরেশতা, বিএনপি ফেরেশতার দল না। ভুল হতেই পারে, জানা হোক অজান্তে হোক, এটা থাকবেই। ত্রুটি কিছুটা আপনার প্লাস মাইনাস আমরা বলি না যে একটা ফ্র্যাকশনকে আমরা ধরে রাখি, তো সেটাকে আমি মনে করি যে রাজনৈতিক অঙ্গনেও যে একটা সহনীয় মাত্রার ভুল মানুষ পজিটিভলি দেখবে। অ্যাডভোকেট মুসা, আপনার কাছে যে বিষয় জানতে চাইবো যে বিএনপি আশা করছে তাদের হয়তো ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, ভূমিধস জয়ের আশা করছে বিএনপি, যে আপনারা যেই জোটের হয়ে নির্বাচন করছেন, জামাত বা এনসিপি জোট, 11 দলীয় জোট, তারাও আশা করছে তারা হয়তো সরকার গঠনের মতো সেই রকম সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে। আসলেই কি জামাতের যে আগের অবস্থান, তারা এখন পর্যন্ত যতগুলো আসন পেয়েছে সেই জায়গা থেকে একেবারে উল্লঙ্ঘন ঘটিয়ে সরকার গঠনের মতো পরিস্থিতি কি আসলেই হয়েছে? দেখুন, গণতন্ত্রে যখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন তারা সর্বোচ্চ ফলাফলটা প্রাপ্তির জন্যই তারা কিন্তু কাজ করবে। আমাদের এই বিষয়গুলো মেনে নিতে কষ্ট হচ্ছে, কারণ ইতিপূর্বে জামাত আসলে কখনোই এত বেশি আসনে কখনো প্রতিদ্বন্দ্বিতাও করেনি। তাদের কখনোই তারা 50টা আসনেও কখনো কোনো নির্বাচনে তারা এককভাবে তো পায়নি, জোটগতভাবেও তারা কখনোই 50টা আসনেও বিজয়ী হয়নি। এখন পর্যন্ত সেই সর্বোচ্চ জায়গা 18টি থেকে আসনে বিজয়ী হয়েছে। আমাদের যে অনভ্যস্ততা, সেটি আমাদের মেনে নিতে আসলে আমাদের জায়গা থেকে, সবার জায়গা থেকে আমাদের কষ্ট হচ্ছে যে এটি আসলেই সম্ভব কিনা। কিন্তু আদৌ সম্ভব কিনা এটি আসলে জনগণ বিচার করবে। এটি ধরেন আমি, অসীম ভাই এই অনুমানগুলো করে এটার কোনো ফলাফল আমরা আনতে পারবো না। এটার জন্য আমাদের একটা দিন অপেক্ষা করতে হবে। একটা দিন পরে আমরা দেখব যে
এখানে বিএনপির যে কনফিডেন্স সেটি আসলে কি জনগণ সাপোর্ট করছে নাকি জামাতের যে জামাত যেভাবে চাচ্ছে যে তারাই সরকার গঠনের জন্য উপযুক্ত হয়ে গেছে, জনগণ তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটা আমরা আগামীকালকেই দেখতে পাবো। এটার জন্য আমাদের মনে আরেকটু ধৈর্য ধরাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু নির্বাচনী ক্যাম্পেইনে তো আপনারা ছিলেন, বিভিন্ন সময় অভিযোগ বা বিভিন্ন জায়গায় গিয়েছেন। ভোটারদের দৃষ্টিভঙ্গিটা কেমন, বিশেষ করে তরুণ 4 কোটি প্লাসের ভোটার, এই ভোটারটা আসলে কাকে কিভাবে দেখছে? দেখুন, যে বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে তুলেছে তার মধ্যে একটি হচ্ছে যে কোনো ভোটারই এবার প্রভাবিত হয়ে ভোট দিবেন না, এটি আমাদের কাছে মনে হয়েছে। অর্থাৎ সবার, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে সবার কাছেই একটা মালিকানা বুঝে নেওয়ার একটা সক্ষমতা তৈরি হয়েছে এবং সাহস তৈরি হয়েছে। প্রচণ্ড সাহসী হয়ে উঠেছেন ভোটাররা। এই যে কালো টাকা নিয়ে যে কথা হচ্ছে, আপনি টাকা দিয়েও আসলে কারো ভোটটা এখনো কিনতে পারবেন না। আপনি আপনার ঘরের স্ত্রীকেও আপনার কথায়, আপনার আদেশে তিনি ভোট দিবেন, বা আপনি স্বামী হয় আপনার স্ত্রীর আদেশে, আপনার বাবার আদেশে ভোট দিবেন। এই আস্থাটার পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে সকল মানুষের মাঝে নিজের যে এজেন্সিটা সেটা তৈরি হয়েছে এবং তারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খুবই সচেতন হয়েছে। তারা ঠিক তার আসনে কোন ব্যক্তিটি সবচেয়ে বেশি যোগ্য, কাকে দিলে তারা জনগণের জন্য ভালো আইন প্রণয়ন করতে পারবেন, নীতি প্রণয়ন করতে পারবেন, এগুলো হিসাব করার জন্য, এগুলো বের করার জন্য তারা নিজেরাই কাজ করছেন। এমন না যে আপনি একটি মিডিয়া দিয়ে বয়ান উৎপাদন করে তার ভোটটা ম্যানিপুলেট করতে পারবেন, এই জায়গাতেও আছে বলে আমরা মনে করি না। কারণ সবার হাতেই এখন আলাদাভাবে শক্তি তৈরি হয়েছে এবং মানুষের এজেন্সি তৈরি হয়েছে। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার জন্য বেশি উদ্গ্রীব হয়ে আছেন, বিশেষ করে এই যে 4 কোটি প্লাস যারা তরুণ ভোটার আছেন তারা, এবং তারা আমার মনে হয় সঠিক জায়গাতেই ভোট দেবে। জি, আমরা তো একদিকে জাতীয় নির্বাচন, অন্যদিকে গণভোট। অনেকে বলছেন যে হয়তো এই সাধারণ ভোট এবং গণভোট দুটি গণনা করতে গিয়ে দীর্ঘ সময় লাগতে পারে। ইলেকশন কমিশনও বলছেন এটাতে হয়তো একটু দীর্ঘসূত্রিতা বা দীর্ঘ সময় লাগতে পারে। এই যে ভোট গণনার গ্যাপ, এই গ্যাপের কারণে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ তৈরি হতে পারে? দেখুন, ইঞ্জিনিয়ারিং যদি হবার কোনো সম্ভাবনা থাকে তাহলে সেখানে এই যে গণভোট যদি নাও থাকতো তাহলেও কিন্তু সেটা সম্ভব, তাই না? আমি 2008-এর নির্বাচনের উদাহরণ, যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। হবে কি না জানি না, সেটা বলতে পারবো না। তবে এবার যেটা হচ্ছে যে হ্যাঁ না ভোট, সঙ্গত কারণে যেহেতু দুটো ব্যালট পেপার থাকবে তাহলে কিছুটা সময় বেশি লাগবে। কিন্তু যখন বলা হয়েছে 3 দিনের মতো লাগবে, সেটা আনরিজনেবল, এটা সম্ভব না। কারণ আপনি একটা ভোট যদি একদিনে আপনি পাবলিশ করতে পারেন তাহলে সর্বোচ্চ না হলে আরেকটাতে 1.5 দিন পর্যন্ত যেতে পারে। আমি গত পরশুদিন দেখেছি নির্বাচন কমিশনের একজন কমিশনার, তিনি বলেছেন যে শুক্রবার মাঝামাঝি সময় থেকে বা সকাল থেকেই ভোট গণনা, আপনার রেজাল্ট দেওয়া শুরু হতে পারে। এটা সম্ভব কীভাবে? দেখেন, আপনার যে ভোটগুলো, আমার একটা বিষয় আছে, আমি মনে হয় অ্যানোমালি, এই যে মানুষের মধ্যে সন্দেহ, সেটা দূর করার জন্য আপনার জাতীয় সংসদের যে ভোট, আপনি আগে সেটা করে ফেলেন, সেটা করে সেটা ডিক্লেয়ার দিয়ে দেন। ওটা ডিক্লারেশন হয়ে গেলে তো মানুষের মধ্যে হ্যাঁ না ভোট নিয়ে কিন্তু খুব বেশি একটা যে উৎসাহ আছে, আমি তেমনটা মনে করি না। এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি আপনি কি হ্যাঁ কিংবা না যে কোনো একটার পক্ষে বা বিপক্ষে? না, আমি তা বলছি না। আপনি দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেন হায়ের পক্ষে দেন, আমার দলের চেয়ারম্যান বলেন হায়ের পক্ষে দেন, জামাত বলেন হায়ের পক্ষে, এনসিপি বলেন হায়ের পক্ষে। আমি তো নায়ের পক্ষে কাউকে দেখি না। তাহলে তারা গণার দরকার কি? ওই যে সংসদে বলে না যে হাঁ হলে হাত তোলেন, স্পিকার বলে যে হাঁ জয়যুক্ত হয়েছে, তো ভোটার গণার তো দরকার নেই। সবাই তো দেখি হায়ের কথা বলে। আপনার যেটা মানুষকে ম্যাটার করে যে আপনি আমার 299টা আসনের ভোট আগে গুনে ডিক্লেয়ার করে দেন, আর যদি পরবর্তীতে আপনাকে করতে হয় হ্যাঁ না, সেটা আপনি পরে আনেন। তো সহজ। ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো তখন আসে না। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় যেটা, সেটা আপনার যে কোনো সময় আপনি কখনোই উড়িয়ে দিতে পারবেন না। আপনার সেখানে এই হ্যাঁ না ভোট থাকুক, 2টো ভোট থাকুক, 3টে ভোট থাকুক, যা কিছু থাকুক না কেন, সময় 3 দিন 4 দিন। ইন্ডিয়াতে তো আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ, একদিনই তো ভোট হয় না তাদের, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোট হয়। তো তাহলে আপনি যদি প্রতিষ্ঠান যদি শক্তিশালী করতে পারেন, সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা আলোচনাতেই আসার কথা না। আমাদেরকে এটা নিয়ে তখন আলোচনাই করতে হবে না। কিন্তু এই ভোট নিয়ে যে কেউ শঙ্কার কথা বলছিলেন বা দীর্ঘসূত্রিতা, সেটা কি আদৌ কোনো প্রভাব আসলেই রাখতে পারে? বা কেউ ডিজাইনের কথা বলছে, ইলেকশন নিয়ে কোনো একটা ডিজাইনও থাকতে পারে, এমন কোনো শঙ্কা কি আপনারা করছেন? এটা হচ্ছে যে জনমনে একটা প্রভাব তো ফেলে, তাই না? মনোজগতের মধ্যে আপনার একটা
প্রভাব পড়াটাই স্বাভাবিক। সন্দেহটা যখন ঢুকে যাবে, তাই না? এখন দেখুন, কেউ যদি বলে যে না, ভোট কেন্দ্রে গেলে অমুক হবে তমুক হবে, তখন দেখা গেছে যে ভোটার টার্ন আউটটা কমে যাবে। একটা বিষয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সবচেয়ে ভালো নির্বাচন হবেন। একটা অর্থে সেটা ঠিক আছে, যেমন আপনার যে ফেসিস দুর্নীতিবাজ লুটেরা, আপনার যারা ক্রস ফায়ার গুম করা ওই সংস্কৃতির সঙ্গে যারা জড়িত ছিল, সেই সমস্ত লোকরা মনে করেন যে এবার এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নেই। তার মানে ভালো মানুষরা আছে, যারা ভালো তাহলে একটা নির্বাচন সঙ্গত কারণেই আপনার ভালো একটা নির্বাচন হওয়া উচিত। উনি যে উইশটা এক্সপ্রেস করেছেন, উইচ দ্যাট কামস ট্রু। এখন কথাটা হচ্ছে যে এটা করার জন্য জনগণেরও দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে, সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন তাদেরও দায়িত্ব আছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা যে গণতন্ত্রের ফোর্থ পিলার বলি, তাই না, আপনারা এই যে প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া, জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যম যতগুলো আছে, প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব আছে। জি, অ্যাডভোকেট মুসা, আপনি যদি একটু আমাদের শেয়ার করেন, এই যে ভোটের টার্নওভারের কথা বলা হচ্ছে, আসলে কি পরিমাণ ভোট পড়তে পারে তেমন কোনো ধারণা কি করা সম্ভব? আমরা একটা বিআইডিডি নামের একটি সংগঠনের একটা জরিপ বলছে, ভোট যদি বেশি পড়ে সেই ক্ষেত্রে সুফল পাবে বিএনপি, যদি কম ভোট পড়ে সেই ক্ষেত্রে সরকার গঠনের দিকে এগিয়ে যেতে পারে জামাত এনসিপি। ভোট কম যদি পড়ে সেই ক্ষেত্রে জামাত এনসিপি এগিয়ে যাওয়ার আদৌ কি কোনো সম্ভাবনা আছে? না, এরকমটি আমরা আসলে মনে করি না। আমরা মনে করি যে যত বেশি পরিমাণ ভোটার টার্ন আউট বাড়বে, তত বেশি নির্বাচনটা গ্রহণযোগ্য এবং স্বচ্ছতার দিকে আগাবে, সেটা যেই জয়লাভ করুক না কেন। কিন্তু কম ভোট হলে কোনো একটা পার্টিকুলার দল এগিয়ে থাকবে, অথবা বেশি ভোট পড়লে আর একটা দল এগিয়ে থাকবে, এটি আমরা আসলে মনে করি না। কারণ হচ্ছে মানুষ কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারেনি, আপনারাও দেখেছেন। আমাদের হয়তো বয়স হয়ে গেছে, 18 পার হয়েছে আমরা অনেক আগে, কিন্তু আমরা কেউ কিন্তু ভোট দিতে পারিনি। আমাদের মাঝেও কিন্তু একটা উৎসব, একটা এক্সাইটমেন্ট কাজ করছে, সবার মাঝেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এটা অসীম ভাই যেভাবে বলেছেন যে এক্সাইটমেন্ট কাজ করছে না, শুধুমাত্র ফেসিস্ট যারা ছিলেন, যারা সরাসরি কালপ্রিট ছিলেন, যারা অফেন্সের সাথে জড়িত, যারা সরাসরি গুম খুন হত্যার সাথে জড়িত ছিলেন, তাদের মাঝে এক্সাইটমেন্ট কাজ করছে। কিন্তু তাদেরও তো কর্মী সমর্থক যারা রয়েছেন তারা তো ভোট দেবেন। অবশ্যই ভোট দেবেন, তারা তো দেশের নাগরিক, তারা কেন ভোট দেবেন না? তারা যেখানে ইচ্ছে সেখানে ভোট দেবেন, তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দেবেন। সবাইকেই তো এখানে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ভোটে তো কাউকে বাধা দেওয়া হচ্ছে না, যেটা ইতিপূর্বে আমরা হতে দেখেছি যে বাসা থেকে কাউকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে দেওয়া হয় না, সেখানে বাধাগ্রস্ত করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু যে নির্বাচনের কথা বলি, অবাধ মানে তো আমার ঘর থেকে আমি ভোট দিতে যাব, আবার ঘরে নিরাপদে ফিরে আসতে পারবো। এটার জন্য যত ধরনের ফ্যাসিলিটিস দরকার সেটা আমাদের সরকার বা নির্বাচন কমিশন সেগুলো ব্যবস্থা করছে। আমি কোথাও হুমকির সম্মুখীন হচ্ছি না। আমাদের তো এই হুমকির সম্মুখীন হতে হয়েছে। আমরা দেখেছি যে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমাদেরকে ধর্ষণের শিকার হতে হয়েছে, আমাদেরকে হামলা মামলার শিকার হতে হয়েছে, আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে। তো সেই জিনিসগুলো তো আমরা ওভারকাম করে এসেছি। এই জিনিসগুলো তো এবার নাই। এবার আপনি যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, কিন্তু আপনি ভোট কেন্দ্রে আসবেন। আমাদের আশাবাদ যে এই দেখুন, গত 3টা যে ইলেকশনের ডেটা আমাদের কাছে আছে, এগুলো তো আসলে কোনোটাই বিশ্বাসযোগ্য ডেটা না। আপনি দেখবেন 18 সালে প্রায় 80% হলো ভোটার টার্ন আউট দেখানো হয়েছে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? 82%, এখন সেটা তো আপনি আসলে ভোট দেখানো হয়েছে, বুঝতে পারবেন না। কোনো কেন্দ্রে মৃত ব্যক্তিরাও হচ্ছে ভোট কাস্ট হয়ে গেছে, 100% কাস্ট হয়ে গেছে, এগুলো আমরা দেখেছি। তো এগুলো আমরা মনে করি যে এবার যত বেশি টার্ন আউট হবে তত বেশি এই ভোটটা আরো বেশি পার্টিসিপেটরি হবে, জনগণের মতামতের প্রতিফলন সেখানে আরো বেশি স্পষ্ট হবে।